লিখলাম। সংস্কৃতির সংজ্ঞা দাও। গুহাচিত্রের উদ্দেশ্য কি? নাইওর চিত্রকর্মটি কার আঁকা? কোন শিল্পীর আঁকা? নাইওর যেটা আজকে পড়াবো কামরুল হাসানের আঁকা, এটা নাইওর শিল্প চিত্রকর্মটি, এটা আজকে পড়াই দিব। আচ্ছা, তারপরে বাংলাদেশের দুজন বিখ্যাত শিল্পীর নাম আপনারা তো জানবেনই, এস এম সুলতান, কামরুল হাসান। ম্যাডাম পিডিএফ এ সব আছে? বাংলাদেশের দুজন বিখ্যাত শিল্পীর নাম। তারপরে পটুয়া কোন শিল্পীর নাম? পটুয়া কামরুল হাসানের আরেক নাম হচ্ছে পটুয়া, তিনি নিজেকে পটুয়া শিল্পী নামে পরিচয় দিতে বেশি পছন্দ করতেন। পটুয়া মানে যারা লোকশিল্প এবং পটচিত্র অঙ্কন করেন তাদেরকে পটুয়া শিল্পী বলা হয়। আচ্ছা, পটুয়া কোন শিল্পীর নাম? তারপরে আসছি, সংগ্রাম চিত্রটি কোন শিল্পীর আঁকা? সংগ্রাম আমরা গত ক্লাসে জয়নুল আবেদিনের ক্লাস করেছি, যারা তারা বুঝতে পারবেন সংগ্রাম জয়নুল আবেদিনের আঁকা। এরপর বাংলাদেশে দুটি লোকশিল্পের নাম লেখো। বাংলাদেশে দুটো লোকশিল্পের মধ্যে রয়েছে নকশি কাঁথা, শখের হাড়ি, লক্ষ্মী সরা চিত্র, আলপনা প্রভৃতি। ঠিক আছে, আচ্ছা কয়টা হয়েছে? 11টা হয়েছে? 11টা হয়েছে ম্যাম। 10টা হয়েছে। 11টা হয়েছে ম্যাডাম। 11টা বলেছি। 11টা হয়েছে ম্যাম। জি জি 11টা বলেছি। জয়নুল আবেদিনের একটি চিত্রকর্মের নাম লিখো। আচ্ছা, এখানে 12টা থাকলো, ঠিক আছে, এখান থেকে 10টা প্রশ্ন আসবে। 10টা প্রশ্নের 2 নাম্বার করে প্রশ্ন থাকবে 20 মার্কের। ঠিক আছে, লেখা হয়েছে? জয়নাল আবেদিনের কি বললেন? জি লেখা হয়েছে। দুইটি চিত্রকর্মের নাম। জয়নুল আচ্ছা আবেদিনের ম্যাডাম, দুটি চিত্রকর্ম। জি একটা প্রশ্ন ছিল। জি জি আচ্ছা বলেন। ম্যাডাম, আমাদের কি পিডিএফ এ এই প্রশ্নগুলো আছে? জি অবশ্যই আছে, সাজেশনে এগুলো আছে, সাজেশনের বাইরে থেকে কিছু দেওয়া হয়নি। সাজেশন পিডিএফ এবং আমি যে নোটগুলো দিয়েছি সেখান থেকে, সাজেশন থেকে আছে 80%, আমার নোটে ওই সাজেশনের জিনিসগুলোই তো থাকে, আর একটু ডিটেইলস করে সুন্দর করে সাজানো আছে, সেখান থেকেও আছে 20%। এই টোটাল 100%, আপনারা 100% কমন পাবেন। আচ্ছা, এরপর আমরা আসছি খ বিভাগ। এগুলো সব উত্তর হচ্ছে আপনারা সাজেশনে পাবেন এবং আমার যে নোট দেওয়া আছে পিডিএফ খুললে পাবেন। আচ্ছা, এরপর আমরা আসছি খ বিভাগে। এখানে 30 মার্ক, 5 মার্ক করে এক একটা প্রশ্ন, 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। 6 নাম্বার করে প্রশ্ন, সরি 5টা প্রশ্নের উত্তর দিবেন, 6টা প্রশ্ন, 6 মার্ক করে থাকবে এখানে। ঠিক আছে, 5টা প্রশ্নের উত্তর দিবেন। এখানে আমরা গত ক্লাসে পড়েছি জয়নুল আবেদিনের রেখাচিত্রের বৈশিষ্ট্যগুলো লিখো। রেখাচিত্র কিসে করা হয়েছিল? রেখাচিত্র কিন্তু কালো কালি এবং তুলি দিয়ে করা হয়েছিল। ঠিক আছে, আর কি একটু মোটা কাগজে, অফ হোয়াইট রঙের কাগজে, অফসেট পেপারে করা হয়েছিল। এখন সেই রেখাচিত্রের বৈশিষ্ট্য, জয়নুল আবেদিন তো তেল রং, জল রং এবং রেখাচিত্রের সবকিছুতেই করেছিল। এখানে রয়েছে, আপনাদের দিয়েছি আমি রেখাচিত্রের বৈশিষ্ট্য। এই রেখাচিত্র অনেক পরীক্ষাতেই আসে, এটা আমার নোটে পাবেন। ঠিক আছে, এরপরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুটি চিত্রকর্মের বর্ণনা দাও। ছোট প্রশ্নে কিন্তু ছোট চিত্রকর্মের নাম লিখতে হবে, আর এখানে দুইটি চিত্রকর্মের বর্ণনা দাও বলতে এই যে সংগ্রাম, এটা কি একটা ছবির যে বর্ণনাটা, সেই বর্ণনাটা দিতে হবে। একটা যেরকম দুর্ভিক্ষের একটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার রয়েছে, একটা ছবির বর্ণনা দিবেন, সেখানে কি করছে। আমি কিন্তু গত ক্লাসেও বুঝিয়ে দিয়েছিলাম যে
সেখানে যেভাবে চিত্রকর্মটি আঁকা হয়েছে দৃশ্যপটটি তুলে ধরতে হবে। এটা কোন রঙের আঁকা, তেল রং, জল রং নাকি রেখাচিত্র সেটা লিখে তারপরে এটার বর্ণনা দিতে হবে। তাহলে কি এখানে কিন্তু জয়নুল আবেদিন থেকে দুটো প্রশ্ন আসছে। তারপরে আসছি আমরা গুহা চিত্রের গুরুত্ব ও ম্যাডাম পরিচিতি তুলে ধরো। জি, 2 নম্বর প্রশ্নটা একটু আবার বলবেন। জয়নুল আবেদিনের দুইটি চিত্রকর্মের বর্ণনা দাও। ম্যাম 1 নাম্বারটা আরেকটু বলবেন? জয়নুল আবেদিনের রেখাচিত্রের বৈশিষ্ট্যগুলোর গুলো লিখো, বৈশিষ্ট্যগুলো। 6 মার্ক, 6 মানে প্রশ্নের মান থাকবে 6, তো মিনিমাম 5টা বৈশিষ্ট্য লিখতে হবে। 5টা, 1 মার্ক, 2 মার্ক, 3 নাম্বার এরকম 5টা বৈশিষ্ট্য লিখতে হবে। ঠিক আছে, নোটে দেখেন, নোট দিয়ে দিয়েছি, পিডিএফ দিয়েছি, ওখানে দেওয়া আছে। গুহা চিত্রের গুরুত্ব ও পরিচিতি তুলে ধরো। গুহা চিত্রের গুরুত্ব, কেন গুহা চিত্র ওই সময় মানুষ করেছিল এবং পরিচিতি কয়েকটা, 2টা 3টা গুহা চিত্রের নাম লিখবেন। এবং যেরকম আলতামিরা গুহাতে পাওয়া গিয়েছে, তারপরে লাস্কো গুহা, এর ভেতরে 1টা 2টা চিত্রের নাম লিখবেন। যেরকম এখানে বাইসন এখানে একটা বড় ষাঁড়ের ছবি দেওয়া আছে। তারপর এখানে কি কি উপাদান ব্যবহার করেছিল, রং কি ব্যবহার করেছিল, তুলি হিসাবে কি ব্যবহার করেছিল সেগুলোর বর্ণনা দিবেন উপকরণ হিসাবে। রং হিসাবে তারা পশুর রক্ত, গাছের পাতার রস, মাটি, কয়লা, কালো রঙের জন্য কয়লা ব্যবহার করতো। এই যে বিভিন্ন যে মাধ্যমগুলো, এগুলো লিখে 2টা গুহার নাম এবং আলতামিরা এবং লাস্কো, এখান থেকে আবার 2টা প্রাপ্ত তাদের এই চিত্রকর্ম তুলে ধরবেন। এই জন্য গুহা চিত্রের গুরুত্ব, পরিচিত এবং তুলে ধরে ডিটেলস একটা ছোট করে 6 মার্কের প্রশ্ন 3টা 4টা পয়েন্ট করে 1 লাইন করে লিখে দিবেন। এরপর আমরা আসছি নকশি কাঁথা কাকে বলে এবং নকশি কাঁথার বর্ণনা দাও। এখানে আপনাদের যে সিলেবাস দেওয়া আছে, এখানে সুন্দর করে নকশি কাঁথার কয়েক রকমের নকশি কাঁথা, তাদের বর্ণনা দেওয়া আছে। নকশি কাঁথা কাকে বলে তাদের বর্ণনা দাও। ঠিক আছে, এরপর আমরা আসছি শিল্পী SM সুলতানের চিত্রকর্মের বৈশিষ্ট্য। SM সুলতানের চিত্রকর্ম কিন্তু দেখলেই বোঝা যায় তার যে ফিগার গুলো এঁকেছিল সেটা একটু পেশিবহুল, এবং তিনি গ্রামীণ জীবনের কৃষক এবং তাদের জীবনযাত্রার দুঃখ দুর্দশা নিয়ে বিভিন্ন রকম ছবি তৈরি করেছিল। যেরকম বৃক্ষরোপণ, সেখানে মানুষের তার যে মানুষ আঁকা যে ফিগারের যে স্ট্রাকচার, সেটা দেখলেই কিন্তু বোঝা যায়। এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলো কি ছিল সেগুলো SM সুলতানের বৈশিষ্ট্য, চিত্রকর্মের বৈশিষ্ট্যগুলো। নকশি কাঁথা কাকে বলে, গুহা চিত্রের গুরুত্ব পরিচিতি তুলে ধরো, শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মের বর্ণনা এবং জয়নুল আবেদিনের রেখাচিত্রের বৈশিষ্ট্য। এখানে 5টা প্রশ্ন দিলাম, ঠিক আছে, 5টাই আসবে। আচ্ছা, এরপর আমরা আসছি গ বিভাগ। গ বিভাগে হচ্ছে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখান থেকে 10 মার্ক করে প্রশ্ন, এটা কিন্তু বড় প্রশ্ন। ঠিক আছে, 10 মার্কের প্রশ্নের জন্য কিভাবে লিখতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এটা বড় করে লিখতে হবে। এখন এর ভিতরে আজকে যেটা পড়াবো কামরুল হাসান, এখানে হচ্ছে শিল্পী কামরুল হাসানের শিল্পী জীবন তুলে ধরো। এই ওখানেও দেওয়া আছে, আপনাদের সিলেবাসেও দেওয়া আছে, আজকে আরেকটু ডিটেইলস করে পড়াবো। শিল্পী কামরুল হাসানের জীবনী তুলে ধরতে হবে। এখানে তার জন্ম সাল, তারপরে তার কিছু কাজ, 2টা 3টা কাজের নাম লিখবেন, তার কর্মজীবন, এবং বিশেষ করে তিনি আমাদের পতাকার ডিজাইন করেছিলেন। তারপরে যে নাইওর চিত্রকর্মটি সাথে এটা ডাকটিকিটে ব্যবহার করা হতো, এগুলো তুলে ধরে তার শিল্পীর জীবন তুলে ধরো, তার মৃত্যু, এভাবে উপসংহার সহ এইভাবে লিখতে হবে। এটা কিন্তু 10 মার্কের প্রশ্ন, একটু বড় করে লিখতে হবে। এরপর আমরা আসছি লোকশিল্প কাকে বলে। লোকশিল্প মানে কাকে বলে সেটা তো নিশ্চয়ই পড়েছেন, নোটেও দেওয়া আছে। এরপরে লোকশিল্পের বর্ণনা দাও। বাংলাদেশের লোকশিল্পের মধ্যে মিনিমাম এখানে 4টা 5টার বর্ণনা দিতে হবে। এটা যে 10 মার্কের প্রশ্ন, 5টার বর্ণনা দিতে হবে একটু বড় করে। এর মধ্যে রয়েছে আলপনা, নকশি কাঁথা, শখের হাড়ি, হ্যাঁ, কাঠের কাঠের জিনিসপত্র রয়েছে,
সরাচিত্র রয়েছে। হুম, এগুলো হচ্ছে বাংলাদেশের লোকশিল্পের বর্ণনা দাও, এটা নিশ্চয়ই পারবেন। এরপর রয়েছে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। সংস্কৃতি কাকে বলে, এটা কিন্তু সংস্কৃতির ছোট প্রশ্ন অথবা সংজ্ঞা দাও, এটা কিন্তু ছোট প্রশ্ন, 1 মার্কে লিখতে হবে, 2 মার্কের জন্য লিখতে হবে 1 থেকে 2 লাইন। আর এই সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো, এখানে সংস্কৃতি কাকে বলে এটা তো লিখতে হবে, সাথে বাংলাদেশের সংস্কৃতি বলতে আমাদের একটা একটা করে পয়েন্ট, আমাদের পোশাক, আমাদের ধর্ম, আমাদের খাদ্য তালিকা কি রয়েছে, উৎসবগুলো কি কি রয়েছে, এভাবে আপনারা সুন্দর করে সাজিয়ে লিখবেন, নোটে দেওয়া আছে। তারপরে আমরা আসছি মহাস্থানগড়ের বর্ণনা দাও, 4 নাম্বার প্রশ্ন এটা, মহাস্থানগড়ের বর্ণনা দাও, ময়নামতির বর্ণনা দাও। তাহলে কি এখান থেকে 5টা প্রশ্ন দিলাম, এখান থেকে 4টা প্রশ্ন আসবে, 4টার জন্য আপনাদের 10 মার্ক করে প্রশ্নের উত্তর থাকবে। ঠিক আছে? ম্যাডাম 4 নাম্বার আর 5 নাম্বারটা একটু বলেন। মহাস্থানগড়ের বর্ণনা দাও। মহাস্থানগড় কোথায় অবস্থিত, মহাস্থানগড়ে কি কি পাওয়া গিয়েছে, মহাস্থানগড়ের নিদর্শনগুলো কি কি, যেরকম জাদুঘর আছে, বেহুলার লক্ষিন্দারের হচ্ছে ঘর আছে সেইটা, তারপরে আরো কয়েকটা দর্শনীয় স্থান সম্পর্কে মিনিমাম 4টা থেকে 5টা ওখানকার যে বর্ণনা সেখানে সেগুলো আপনাদের লিখতে হবে। এরপরে আছে ময়নামতির বর্ণনা দাও, এটা কিন্তু 5 নম্বর আরেকটা প্রশ্ন, এই 5টা থেকে 4টা প্রশ্ন থাকবে। আচ্ছা, এই হলো টোটাল মার্ক হচ্ছে 90। ম্যাম সংস্কৃতি এরপরে কি জানি কি বলছেন, একটু এটুকু যদি বলতেন। বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। সংস্কৃতি সম্পর্কে আলোচনা কিভাবে লিখতে হবে বলে দিলাম। এরপরে আছে মহাস্থানগড়ের বর্ণনা দাও এবং ময়নামতির বর্ণনা দাও, এটা কিন্তু আলাদা আলাদা দুটো প্রশ্ন, একটা হচ্ছে মহাস্থানগড়ের বর্ণনা দাও, আরেকটা হচ্ছে ময়নামতির বর্ণনা দাও। আচ্ছা, সবার হয়েছে লেখা? একদম শর্ট সাজেশন দিলাম এখন। এই আপনারা এর মধ্যে আজকে ক্লাস শেষ হলেই এগুলো যারা সবাই লিখে নিলেন একটু সুন্দর করে দেখে পড়ে নিবেন, ঠিক আছে? আমরা এবার আসছি হচ্ছে, আমরা এতক্ষণে কোনটা বললাম বলেন তো, কোন কোর্স কোড বলেছি? ম্যাডাম মিড টার্ম, কিন্তু কোর্স কোড কত? ম্যাডাম একটুখানি শিল্পকলা বাংলাদেশের শুনতে পাচ্ছেন? শিল্পকলা কোর্স কোড 12112। এই কোর্স কোড মনে রাখলে কিন্তু পরীক্ষা বুঝতে পারছেন না। জি বলেন, প্রশ্ন করেন। হ্যালো ম্যাডাম, জি জি বলেন প্লিজ। আচ্ছা আজকে যে পরীক্ষাটা, এই পরীক্ষার মানে সাজেশনটা, যে প্রশ্নগুলো দিয়েছেন ক বিভাগ, সরি খ বিভাগ এবং গ বিভাগ, এগুলো যে আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় এগুলো কালেক্ট করা মানে কঠিন হয়ে যাবে, শুধু আজকের একটা পোস্টে দিয়ে দিলে আর কি সহজ হইতো আর কি আমাদের কালেক্ট পড়া। করা কঠিন হবে কেন? সাজেশন দিয়েছে তো, স্যার সাজেশন দিয়েছে, আমি নোট দিয়েছি, এগুলো থেকেই তো সাজেশন পড়বেন। আসলে আমাদের হার্ড কপি নাই, সব সফট কপি, তো আমাদের মোবাইলে পড়তে হবে, এখন বিভিন্ন জায়গা থেকে বের করে পড়তে হবে আর কি। আজকে একটা পোস্ট দিলে সব একসাথে পড়ে নিতাম। এইভাবে তো আপনাদের তো আমি নোট লিখে দিলাম, আর এখন এইভাবে আপনাদের উত্তর কিভাবে দিয়ে দিব? তাহলে কি প্রশ্নের পত্রের উত্তর দিয়ে দেওয়া হয়ে গেল না? নোট দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে, আমি একদম শর্ট করে প্রশ্ন দিয়ে দিলাম, এখন সেটা তো আপনাদের বের করে পড়তেই এই হবে। সাবজেক্টের যত কিছু আছে আজকে একটা পোস্ট দিয়ে দিবেন, তাইলেই হবে, শুধু এই প্রশ্ন না, এই সাবজেক্টের। এই যে এই সাবজেক্টের এগুলোই পড়তে হবে, যে কয়েকটা বলে দিলাম। সেটা তো বুঝতে না পারছি। ম্যাডাম, আচ্ছা, এই উনি বলতেছে যে যে নোটগুলো আছে না, এগুলাই আজকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমাদের পড়তে একটু সুবিধা হবে, এই সাবজেক্টের উপর শুধু। আমাদেরও লিংকে সব সাবজেক্ট এলোমেলো করে দেওয়া, এখন কোথায় কোনটা বের করতে পড়তে, মানে কোনটা কোন সাবজেক্টে পড়ছে এটাও জানি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনারা মনে হয় সাজেশনটা চান নাই, আমি এটা আবারও দিয়ে দিচ্ছি। ক্লাস শেষ করে এই গ্রুপে আমি হচ্ছে আবারও দিয়ে দিব, ঠিক আছে? আবার জি এই ম্যাডাম। আপনারটা এখনো দেন না, এই জন্য পাইনি। ঠিক আছে, যারা নতুন, ঠিক আছে আমি আবারও পোস্ট করে দিচ্ছি, ওটা ওপেন করলেই পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ওটা কি গেল, কোন এখন বলেন কত আপনারা বলেন দেখি, কত কোর্স কোডের প্রশ্ন দিয়েছি এখন দিলাম কোনটা? 12,112। আচ্ছা, এবার 113 কোর্স কোড 12,113, শিল্প মাধ্যম, শিল্পের উপকরণ ও করণ কৌশল, ঠিক আছে? এটা কিন্তু ছোট, 30 মার্কের প্রশ্ন, 30 মার্ক।
এখান থেকে আপনাদের আসলে হয়তো 20 মার্কের করতে হয়, 20 মার্ক হচ্ছে যুক্ত হবে আপনাদের মিড টার্মের ফাইনালের সাথে, আর ফাইনালে হবে 30 মার্ক। আর এখন আমরা 30 মার্কেরই পরীক্ষা নিব এখানে, ঠিক আছে? ম্যাডাম আপনার ভয়েসটা ক্লিয়ার না। সবাই কি শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ ম্যাডাম, সাউন্ড কম আসসালামু শোনা যায় আলাইকুম। আর কি। আমি তো অনেক জোরে কথা বলছি। হ্যাঁ ম্যাডাম, এই যে 12,113 যে সাজেশনটা দিতেন আবার বলেন। দেইনি, এখন দিব। দেয় নাই, দিবে। দিব, হ্যাঁ এখন বলেন। দিব। এখানে 30 মার্কের প্রশ্ন পরীক্ষা দিতে হবে আপনাদের। এখানে এত বড় প্রশ্ন নাই, গতটা যেটা দিলাম আর কি। এই বাংলাদেশের শিল্পকলার মান হচ্ছে 90, এখানেই সবচেয়ে বেশি বড় প্রশ্ন থাকে, আর বাকি দুটোতে এত প্রশ্ন থাকে না। বিশেষ করে এই যে কোর্স করতে আরো 12,113 করণ কৌশল, যেটা আমরা যেটা আঁকবো, যেটা কাজ করব, এবং তার মাধ্যমগুলো এবং শিল্পের যে করণ কৌশল, যে প্রক্রিয়াটা কিভাবে করছি, এটাই হচ্ছে এই সাবজেক্ট। ঠিক আছে? এখানে হচ্ছে 30 মার্কের প্রশ্ন হবে। এখন আমি প্রশ্নগুলো দিচ্ছি। ক বিভাগ, এখানে এক কথায় একটা করে প্রশ্নের উত্তর দিতে হবে। 7টি প্রশ্নের উত্তর, 7টি প্রশ্নের উত্তর কি 1 মার্ক করে থাকবে। তাহলে কি এটা সংক্ষিপ্ত প্রশ্ন, 1 মার্ক শুধু। যেরকম আছে মৌলিক রং কয়টি, তাহলে মৌলিক রং 3টি, এটুকুই লিখতে হবে। ঠিক আছে? মোটিভ কাকে বলে? মোটিভ, মোটিভের গত ম্যাডাম আবার বলেন, বুঝি নাই। 7টা প্রশ্নের উত্তর দিতে হবে 1 মার্কে। 1 নাম্বার, মৌলিক রং কয়টি? তারপরে মৌলিক রং, জি জি, রং, মৌলিক রং। রং 2 প্রকার, মৌলিক রং এবং যৌগিক রং। মৌলিক রং আবার 3টি, লাল, নীল, হলুদ। ঠিক আছে? জি। মৌলিক রং 3টি, লাল, নীল, হলুদ, এটুকু লিখে দিবেন। এরপর আসছি মোটিভ কাকে বলে। মোটিভ, লাস্ট ক্লাসে কেউ ছিলেন আপনারা যারা এখন জয়েন আছেন, মোটিভ কাকে বলে, প্রতীক কাকে বলে, এগুলো কিন্তু পড়িয়েছিলাম। আচ্ছা, এখানে ওখানকার নোট থেকে, আমার যে নোটটা আছে ওখানে পাবেন এটা। মোটিভ কাকে বলে। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে শিল্পের মাধ্যমগুলো কি কি। শিল্পের মাধ্যমগুলো কি কি, আপনাদের সাজেশনে এগুলো দেওয়া আছে। এরপর আসছি মিনিয়েচার কাকে বলে। মিনিয়েচার হচ্ছে ছোট চিত্রকর্ম, একদম ছোট সাইজের চিত্রকর্মকে মিনিয়েচার বলা হয়, যেটা আমি লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম। তারপরে মুরাল শব্দের অর্থ কি। মুরাল যেটা হচ্ছে আমরা দেয়ালে চিত্রাঙ্কনের জন্য ব্যবহার করা হয়, সেটা একটা চিত্রাঙ্কন না, এটা এক ধরনের শিল্পকর্ম। মুরাল দিয়ে আমাদের বিভিন্ন রকম রঙিন পাথর, টাইলস কেটে কেটে যেগুলো চিত্র। 4 নাম্বারটা বুঝি নাই। মিনিয়েচার কাকে বলে। মিনিয়েচার কাকে বলে। মিনিয়েচার কাকে বলে? এরপর আসছি মুরাল শব্দের অর্থ কি। তারপরে সরাচিত্র কি। সরাচিত্র আমি পড়িয়েছিলাম। সরাচিত্র হচ্ছে, আপনাদের এটা করতেও বলেছিলাম, সরার উপরে যে চিত্রাঙ্কন করা হয় তাকে সরাচিত্র বলে। এটা অ্যাকচুয়ালি লক্ষ্মীর সরা, হিন্দু ধর্ম থেকে এসেছে। লক্ষ্মীর দেবী বা লক্ষ্মীর পায়ের ছাপ দিয়ে অথবা পেঁচা তার বাহনকে এঁকে তাদের পূজার ব্যবহার করা হতো। বর্তমানে বিভিন্ন রকমের দৃশ্য, ফুল পাতা, লতা পাতা এঁকে সরাচিত্র তৈরি করা হয়। আচ্ছা, এরপর আসছি আমরা টেরাকোঠা কাকে বলে। টেরাকোঠা হচ্ছে মাটির তৈরি জিনিস, যা পুড়িয়ে তৈরি করা হয়। মাটি দিয়ে তৈরি করে পুড়িয়ে সেই জিনিসটা তৈরি করে ব্যবহার করা যায়। এখানে হতে পারে মাটির তৈরি, এটা একটা লোকশিল্প। এরপরে এখন যেটা তৈরি করা হয় বিভিন্ন দেয়ালে লাগানোর জন্য টেরাকোঠা ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে 7টা প্রশ্ন দিয়েছি, এই 7টা প্রশ্ন থেকেই আপনাদের 7টা প্রশ্নই থাকবে। খ বিভাগ দিচ্ছি। খ বিভাগ হচ্ছে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, 2 মার্ক করে থাকবে। 1 মার্কের এই যে 7টা কিন্তু শেষ, এখন 2 মার্ক করে খ বিভাগে 8 মার্ক থাকবে এখানে। ঠিক আছে? ইজেল কি। ইজেল কি। ইজেল হচ্ছে কাঠের তৈরি একটা ফ্রেম স্ট্যান্ড, যেখানে ক্যানভাস বা বোর্ড রেখে ছবি আঁকার কাজে ব্যবহার করা হয়। এটা কি আমি আপনাদের ভিডিওতে দেখাইছি প্রথম ক্লাসে, এরপরেও আপনারা ইনস্টিটিউটে এটা দেখেছেন। ইজেল কি, এটা একটা কি
উপকরণ বা আমাদের ছবি আঁকার একটা উপকরণ হচ্ছে এই যে ড্রয়িং কাকে বলে। 2 নাম্বার হচ্ছে ড্রয়িং কাকে বলে। 3 নাম্বার প্রতীক কাকে বলে। প্রতীক অর্থ চিহ্ন, ঠিক আছে, বিভিন্ন রকমের ম্যাডাম প্রতীক 3 ব্যবহার নাম্বারটা করা হয়। বুঝি নাই। প্রতীক কাকে বলে? কাকে বলে? প্রতীক, এটা গত ক্লাসে পড়িয়েছিলাম, আমার নোটে পাবেন। ম্যাডাম আপনার ক্লাসটা যদি রেকর্ড থাকতো সবার হোয়াটসঅ্যাপে তাহলে ভালো হতো। রেকর্ড হচ্ছে এবং অনেকটাই হচ্ছে। আমি তো আমার ফেসবুক পেজেও দিয়ে থাকি, আবার ইনস্টিটিউট থেকেও রেকর্ড থাকে, সেটা ইউটিউবেও দেওয়া থাকে। ম্যাডাম আচ্ছা, আমি তাহলে আমার পেজটা দিয়ে দিব। পেজটা দিয়ে দিন আমাদেরকে, তাহলে ভালো হয়। ঠিক আছে, আমি আমারটা শেয়ার করে দিয়ে আপনাদের দিয়ে দিবনি, এখানে গ্রুপে দিয়ে দিবনি। জি জি। ঠিক আছে। প্রতীক কাকে বলে? যারা হচ্ছে অ্যাটেন্ড করে না ক্লাসে, পরবর্তীতে আবার দেখে নিবেন ক্লাসটা, ঠিক আছে, তাহলে হচ্ছে ভালো হয়। প্রতীক কাকে বলে? এরপর মডেলিং ভাস্কর্য কাকে বলে? মডেলিং ভাস্কর্য কাকে বলে? মডেলিং ভাস্কর্য কাকে বলে? আলো ছায়া কি? এখানে 5টা প্রশ্ন দিলাম, 5টা থেকে 4টা প্রশ্ন পাবেন, ঠিক আছে, 4টা প্রশ্ন লিখতে হবে। এটা কিন্তু অপশন থাকবে না, ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। আচ্ছা, এটা গেল 8 মার্কের 4টা প্রশ্ন উত্তর দিতে হবে। মান কত? একটা প্রশ্নের জন্য 2 মার্ক করে, খুব বেশি লিখতে হবে না, 2 থেকে 3 লাইন লিখে দিবেন। এরপর আমরা আসছি গ বিভাগ। গ বিভাগ হচ্ছে 15 মার্ক, ঠিক আছে। 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, 3টা প্রশ্নের ভিতর 5 নাম্বার করে থাকবে, 15 মার্কের, ঠিক আছে। এই সব মিলে হচ্ছে 30 মার্ক। এখন বড় প্রশ্নগুলো একটু শুনে নেন। 5 মার্কের প্রশ্নের জন্য কি 1 পাতা করে লিখলেই কিন্তু হবে। ছবি আঁকতে পরিপ্রেক্ষিতের গুরুত্ব আলোচনা করো। ছবি আঁকার সময় যে আমরা ছবিটা আঁকবো, পরিপ্রেক্ষিতের তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছবি যদি পরিপ্রেক্ষিত যদি আমরা না জানি, ছবি কিন্তু সুন্দরভাবে হবে না, সফল ছবি হবে না। ছোট বাচ্চাদের ছবি আঁকতে এগুলোর ব্যবহার করা হয় না, কিন্তু আমরা যখন বড়রা ছবি আঁকবো, তখন এই যে পরিপ্রেক্ষিতেরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাছের দূরের জিনিস এবং দূরের জিনিস কিভাবে মিশে যাচ্ছে রঙের ক্ষেত্রে, পেন্সিল টোনের ক্ষেত্রে, এই পরিপ্রেক্ষিতটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা একটা মাপের ব্যাপার, ঠিক আছে। সামনের জিনিস থেকে পিছনের জিনিসের কত দূরত্ব হবে এবং কতটুকুন দূরত্ব অনুযায়ী ছোট বড় হবে সেটা বোঝাতে পরিপ্রেক্ষিত ব্যবহার করা হয়। এবং পরিপ্রেক্ষিতের অনেকগুলো দিক রয়েছে। উপর থেকে দেখলে যেটা আসে সেটা বার্ডস ভিউ, নিচ থেকে দেখলে স্নেক ভিউ, নিচ থেকে একটা গাছ দেখলে একরকম লাগে, উপর থেকে একটা গাছ দেখলে আরেক রকম লাগে। এগুলো হচ্ছে পরিপ্রেক্ষিতের বিষয়, ঠিক আছে। এবং এই ছবি আঁকার জন্য পরিপ্রেক্ষিত কেন গুরুত্ব সেটা আলোচনা করতে হবে, নোটে দেওয়া আছে। 2 নাম্বার হচ্ছে ছবি আঁকার উপকরণগুলোর বর্ণনা দাও। এটা প্রথম ক্লাসে আমি নিয়েছিলাম। ছবি আঁকতে আমাদের উপকরণগুলো কি কি লাগে? কাগজ লাগে, বিভিন্ন ম্যাডাম রকমের কাগজ। জি। 1 নম্বর প্রশ্নটা আবার বলেন। ছবি আঁকতে পরিপ্রেক্ষিতের গুরুত্ব আলোচনা করো। পরিপ্রেক্ষিত, জাস্ট পরিপ্রেক্ষিত লিখে রাখেন, পরিপ্রেক্ষিত নিয়ে পড়তে হবে। এই এরপর আসছি আমরা ছবি আঁকার উপকরণগুলোর বর্ণনা দাও। 3 নম্বর বলেন। আর ছবি আঁকার উপকরণগুলো যদি অনেকেই যারা নতুন আসছেন আরেকটু বুঝায় বলি, এরকম কাগজ, পেন্সিল, ইরেজার, কলম, রং, তুলি, এই যে এগুলোকে উপকরণ বলা হয়। এগুলো আলাদা আলাদা পয়েন্ট করে লিখতে হবে। সকলকে মিউট করেন। জি। 3 নাম্বার হচ্ছে আলপনা কাকে বলে বর্ণনা দাও। আলপনার বিস্তারিত আলোচনা করতে হবে। আলপনাতে কি রং ব্যবহার করা হয়, কিভাবে আলপনা করা হয়, কোন কোন মোটিভ ব্যবহার করা হয়, পদ্ম, কলকা, ত্রিভুজ, জ্যামিতিক এইসব মোটিভ ব্যবহার করা হয়। রং হিসাবে চালের গুঁড়া, বিভিন্ন হলুদ গুঁড়া, ইটের গুঁড়া, এগুলো এক রকমের রং ব্যবহার করা হয়। আলপনার হচ্ছে এই বেসিক জিনিসগুলো তৈরি, উপকরণ এবং রং করণ কৌশল, এগুলো সবকিছু মিলে আলপনা কাকে বলে এবং বর্ণনা দাও। এরপর আমরা আসছি 4 নাম্বার, কারুশিল্পের মাধ্যমগুলো লিখো। কারুশিল্পের মাধ্যমগুলো, ঠিক আছে। এখানে ট্র্যাপিস্ট্রি রয়েছে, সরাচিত্র রয়েছে, এখানে কারুশিল্প রয়েছে, এর মাধ্যমগুলো রয়েছে, বর্ণনা সহ লিখতে হবে। যদিও আপনারা আমার ক্লাস খুব বেশি পান নাই, তাহলে সবগুলোই আমি
সুন্দর করে বুঝিয়ে দিতাম। তারপরে আমি শর্ট নোট দিয়ে দিলাম যাতে কোনো বুঝতে সমস্যা না হয়। নোট আর সিলেবাসটা পড়লেই হবে। ক্লাস টেস্টগুলো শেষ করার পরে আমি আবারও সেটা দিয়ে দিব। আচ্ছা, এখানে দিলাম আমি 4টা প্রশ্ন, 4টা প্রশ্ন থেকে আপনাদের 3টা প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা 3টার উত্তর ম্যাডাম, দিবেন। বই কিনতে হবে নাকি? না 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 না, কোনো রকম বই কিনতে হবে না, যথেষ্ট পরিমাণে নোট দেওয়া থাকবে। আমি যতগুলো ক্লাস নিব নোট দেওয়া থাকবে, ইনস্টিটিউট থেকেও সাজেশন নোট দেওয়া থাকবে, আপনাদের কোনো বই কিনতে হবে না। যেগুলো ম্যাডাম, পড়াচ্ছি যেদিন সেগুলো থেকেই পরীক্ষা হবে। দিন ওইদিনকার খাতা কি ওই দিনকেই পাঠাতে হবে নাকি সবগুলা পরীক্ষা একসাথে শেষ করার পরে সবগুলা খাতা কুরিয়ারে পাঠাবো? একসাথেই পাঠাবেন, একসাথে ও, পাঠাবেন, আলাদা আলাদা কেন পাঠাবেন? আচ্ছা। ঠিক আছে, ম্যাডাম খাতা কি এদের আগে না এদের পরে পাঠাইতে লইব? ওটা একটু শুনে নিতে হবে। পরীক্ষা তো আপনাদের মনে হয় কয় তারিখ পর্যন্ত আছে? কালকে একটা আছে। 11 তারিখ ম্যাডাম, 11 তারিখ। ঠিক আছে, এটাই একটু শুনে নিন, ইনস্টিটিউটে একটু শুনে নিন যে কবে পাঠাতে হবে। তারপরে তো ম্যাডাম, ঈদের ছুটি। জি পরীক্ষার কি সময় থাকবে, কোনো সময় দেওয়া থাকবে? কত জি, সময় ধরে দেওয়া থাকবে, পরীক্ষা? জি দেওয়া থাকবে, জি। টেনশন নাই তো, পরীক্ষা তো আপনারা বাসাতেই দিবেন। হ্যাঁ, পরীক্ষা নিয়ে তো টেনশন নাই। পরীক্ষা না, বাসাতে এরকম দিবেন, কোনো খাতা সময় আপনাদের দিবে কাছে নাকি যে থাকবে, আপনাদের? প্রশ্নটা পাবেন, সুন্দর করে সবকিছু দেখে 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 লিখে দিবেন। হ্যাঁ, আর কি? কালকে কি 2 সাবজেক্ট একসাথে পরীক্ষা হবে নাকি? একটা একটা করে হবে পরীক্ষা। আমার 2 সাবজেক্ট, আমি আমার 2 সাবজেক্টের নোটটা দিয়ে দিলাম, ঠিক আছে, সিলেবাসটা দিয়ে দিলাম। মানে এর থেকে সুযোগ তো আর নাই, তাই না? একদম না, সুন্দর পরীক্ষায় এটার থেকে মার্ক আপনাদের যুক্ত হচ্ছে ফাইনালে, তারপরে বাসায় বসে বসে পরীক্ষা খাতায় দিবেন। আর টেনশনের কিছু নাই, ঠিক আছে? এখন জি আমি জি। আচ্ছা ম্যাডাম, পরীক্ষা কি এ ফোর পেপারে দিতে হবে নাকি আমরা এই যে খাতা কি নির্দিষ্ট খাতা ওটা আমরা পেজ করে নিব? যে কোনো কাগজেই দিতে পারেন, সুন্দর করে পেজ করে নিয়ে স্ট্যাপলার করে কোডের নাম, নিজের নাম, তার উপরে একটা পাতা আলাদা করে রাখবেন, সাদা পেপার, সেখানে নিজের নাম সেটা লিখে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ম্যাডাম, অফসেট পেপার আমি আলাদা করে রাখছি, অফসেট পেপারে দিলে হবে না? আচ্ছা, দিলেও হবে, দিলেই হবে, পেজ নিয়ে কোনো সমস্যা নেই, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা শোনেন, এবার আমরা হচ্ছে গত ক্লাসে আমি জয়নুল আবেদিনের জীবন, তার বিভিন্ন চিত্রকর্ম, মানে চিত্রকর্মের বর্ণনা, রেখাচিত্র সবকিছুই দিয়েছি। এখান থেকে বড় প্রশ্ন দুটো পাচ্ছেনই। আজকে আমরা আর থেকে বড় যেটা আসছে কামরুল হাসান শিল্পী জীবন, আমরা এখন কামরুল হাসানের জীবন একটু নিয়ে একটু আলোচনা করি ক্লাসটা। আমি তো কোর্স কোড 12,112 প্রশ্নগুলো লিখতে পারি নাই, তখন আমি জয়েন হইতে পারি নাই। রেকর্ডে কি ওগুলো আছে? রেকর্ডেও ওগুলা না আছে, আপনি পরবর্তীতে প্লিজ রেকর্ডটা একটু দেখে নেবেন, আমি রেকর্ডটা শেয়ার করে দিব, সমস্যা নেই, ওকে ঠিক আছে? ম্যাডাম। ওকে। আচ্ছা, আপনারা কি এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখা ম্যাম, যাচ্ছে দেখতে স্ক্রিন? পাচ্ছি। জি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে বড় প্রশ্ন আসবে, কামরুল হাসানের জীবনে শিল্পীর জীবন তুলে ধরো, এখান থেকে টোটালটা দেওয়া আছে। এরপরেও আপনাদের এবং বিভিন্ন এই শিল্পীর বিভিন্ন কাজের বর্ণনা দাও, এগুলো আছে। এর ছোট প্রশ্ন এখান থেকে আছে। তো এর ভিতরে আমরা আজকে এটা একটু আলোচনা করি, সহজে সংক্ষিপ্ত ভাবে, মানে 20 মিনিটের মধ্যে এটা আলোচনা করে শেষ করব। আর এই নোটটাও দিয়ে দিব। মানে আমাদের যে শিল্পী কামরুল হাসান, উনি হচ্ছে জয়নুল হাসানের সমসাময়িক ওই সময়কার শিল্পী। আমি শর্ট করে বর্ণনা দিচ্ছি, এখানে ডিটেলসে দেওয়া আছে। তিনি কলকাতায় হচ্ছে পড়াশোনা করেছিলেন চারুকলা বিষয়ে। তারপরে এসে তিনি জয়নুল আবেদিনের সাথে, জয়নুল আবেদিন যে ইনস্টিটিউটটা প্রতিষ্ঠিত করেছিলেন সেখানে প্রথমে কর্মজীবন শুরু করেছিলেন। আচ্ছা, এখানে আমাদের জন্ম তারিখ অবশ্যই লিখতে হবে, তার বাবা মার নাম জানতে হবে, কোন জেলা থেকে এসেছিল সেগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে। আচ্ছা, তিনি শুধুমাত্র যে চিত্রশিল্পী ছিলেন তা কিন্তু না, তিনি চিত্রশিল্পী, লেখক, সংগঠক এবং বক্তা হিসেবে সুবিদিত এবং পরিচিত ছিলেন সব বাংলাদেশীদের কাছে। বাঙালির তিনি ঐতিহ্যর এবং ধারক ধারক ও বাহক। তিনি আমাদের এই চিত্রকর্ম
লেখক, সংগঠক সবকিছুই তিনি এইগুলো নিয়ে কাজ করতেন। সবাই তাকে শিল্পী বললেও তিনি পটুয়া নামে পরিচিত হতে বেশি পছন্দ করতেন। তাহলে কি এখানে আপনাদের ছোট প্রশ্ন কিন্তু রয়েছে, পটুয়া শিল্পী কার নাম? পটুয়া শিল্পী কামরুল হাসানের নাম। বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ শিল্পীগণের ভিতরে অন্যতম একজন হলেন কামরুল হাসান। তার জন্ম এবং পরিচয়। শিল্পী কামরুল হাসান 1921 সালের 2 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় নারেঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম আবু শারাফ মোহাম্মদ কামরুল হাসান। তার মাতার নাম মোহাম্মদ হাসিন এবং তার মায়ের নাম আলিয়া খাতুন। তার বাবা ছিলেন একজন স্থানীয় কবরস্থানের তত্ত্বাবধায়ক। এবং এবার আসছি আমরা শিক্ষা জীবনে। শিক্ষা জীবন তার শুরু হয়েছিল কলকাতা মডেল এমই স্কুলেই তিনি পড়াশোনা করেছেন। এরপর কলকাতা মাদ্রাসা এবং পরবর্তীকালে তিনি কলকাতা ইনস্টিটিউট অফ আর্টসে অধ্যয়ন করেন এবং 1947 সালে তিনি ফাইন আর্টস পাশ করেন। তার পড়াশোনা এই চারুকলা বিষয়ে 47 সালে পাশ করে বের হন তিনি। এবং এবার কর্মজীবন আসছে। আমরা আপনাদের কি কি দিতে হবে এখানে? জন্ম পরিচয়, শিক্ষা জীবন, কর্মজীবন। এখন কর্মজীবনে তিনি দেশ বিভাগের পরে কামরুল হাসান ঢাকায় চলে আসেন এবং 1948 সালে ঢাকার জয়নুল আবেদিনের সাথে একত্রে গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ ফাইন আর্টস এর প্রতিষ্ঠাতা করেন। এটাই কিন্তু বাংলাদেশের প্রথম ফাইন আর্টস এর ইনস্টিটিউট। তিনি, যেটা এখন বর্তমানে ঢাকা চারুকলায় রয়েছে, ঢাকা চারুকলা যেটা সেটাই ওইটা। তিনি 1948 থেকে 1960 সাল পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। এরপরে 1960 থেকে 1978 সাল পর্যন্ত বাংলাদেশের কুটির শিল্প কর্পোরেশন বিসিক যেটা হয়, বিসিকে তিনি নকশা কেন্দ্রের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তার কর্মজীবনে একটি পর্যায়ে 1972 সালে তৎকালীন বাংলাদেশের সরকারের অনুরোধে শিব নারায়ণ দাস কর্তৃক ডিজাইনকৃত জাতীয় পতাকার বর্তমান রূপ দান করা হয়। প্রথমে আমাদের জাতীয় পতাকাটার ডিজাইন একটু অন্যরকম ছিল। সেখানে সবুজ, লাল এবং লাল বৃত্তর মাঝখানে একটা বাংলাদেশের সোনালী রঙের বাংলাদেশের মানচিত্র ছিল। পরবর্তী সেই ডিজাইনটা চেঞ্জ করে এটা যেটা বর্তমান রূপ যেটা আমরা দেখতে পাই, শুধু লাল আর সবুজ এবং লাল বৃত্ত, সেইটা কামরুল হাসান এটার বর্তমান রূপটা দিয়েছিল। এজন্য বাংলাদেশের পতাকার ডিজাইন কে করেন? শুধুমাত্র কামরুল হাসানের নাম দিলেও হবে এখানে। এরপর রয়েছে শিল্পকর্মের বিষয়বস্তু। এই প্রশ্নটা কিন্তু শর্ট প্রশ্ন লিখে রাখবেন, কারণ এই যে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে, এটা আগেও প্রশ্ন আসছে। এটা ফাইনালের জন্য আপাতত লিখে রাখবেন প্রশ্নটা, ঠিক আছে? জাতীয় পতাকার ডিজাইনার কে? গত পরীক্ষাতে এসেছিল ফাইনালে, তার আগের বারের আর কি। আর যতবার পরীক্ষা হয় সেই প্রশ্ন থেকে 10% কমন আসে, আবারও আসে পরীক্ষাতে। ওটা তো বোর্ড কর্তৃক পরীক্ষা হয়। তারপরেও আপনাদের আরো সাজেশন দেওয়া হবে বোর্ডের পরীক্ষাগুলোতেও, জানাই থাকে আমাদের। শিল্পকর্মের বিষয়বস্তু। শিল্পী কামরুল হাসান তার শিল্পকর্মের বিষয়বস্তু হিসাবে মানুষ, স্বদেশিকতা, দেশ ঐতিহ্য প্রভৃতি সার্থকভাবে প্রয়োগ করেছিলেন এবং এছাড়া তিনি গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা ও বাঙালি রমণী চিরন্তনী রূপ নিয়ে কাজ করেছেন। এছাড়া সামাজিক স্বাধীনতা কিংবা গণতন্ত্র মুক্তির সংগ্রামে তার প্রতিবাদী চিত্র বাঙালি জাতিকে অনুপ্রেরণা যোগায়। তাহলে তিনিও গ্রাম বাংলার জীবনের এবং মানুষের জীবনযাত্রা এবং বিশেষ করে বাঙালি রমণীদের নিয়ে অনেকগুলো ছবি চিত্রকর্ম তৈরি করেছিলেন। এবং তার চিত্রকর্মের বৈশিষ্ট্যগুলো কি? কামরুল হাসানের চিত্রকর্মের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে প্রত্যক্ষতা ও অনিবার্যতা ছিল তার ড্রয়িং এর প্রথম শর্ত। 2 নাম্বার, তিনি চিত্রকর্মের বৈশিষ্ট্য এবং লোকচিত্রের নানা উপকরণ ব্যবহার করেছেন। বিশেষ করে লোকশিল্পের কাজগুলো তিনি করত। লোকশিল্প যে কাজগুলো হয়, যে ড্রয়িং গুলো হয়, সেটা কিন্তু একদম রিয়াল না, একটু ফোক আর্ট বলতে তাদের মুখ, তারপরে
হাত পা এবং ছবির বিষয় রঙের ব্যাপারগুলো একটু উজ্জ্বল থাকে। তারপরে সেই তাদের মুখ হাত পা এগুলো একটু অন্যরকম হয়, একটু ঐতিহ্যের যে পুতুল হাতি ঘোড়া যেগুলো এই পাওয়া যায় আমাদের মাটির জিনিসপত্র, সেই টাইপের ড্রয়িং থাকে আর কি। তিনি বহুমাত্রিকতা দ্বারা চিত্র নির্মাণ করতেন। বহুমাত্রিকতা ত্রিমাত্রিক হয়, যেটা হচ্ছে 2D 3D এরকম, তো তার চিত্রকর্মে বহুমাত্রিকতা রয়েছিল। তার প্রায় চিত্রকর্ম কম্পোজিশন ছিল বৃত্তাকার। তিনি বৃত্তাকার কম্পোজিশনে ছবি আঁকতে বেশি পছন্দ করতেন। তার চিত্রকর্মের পরিপ্রেক্ষিত উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং 6 নাম্বার, তিনি সহজ সরল নকশা ব্যবহার করতেন। এবং 7 নাম্বার, তিনি সংক্ষিপ্ত লাইন ব্যবহার করে বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। এরপর আমরা আসছি 8 নাম্বার, সরল রেখা ও ফ্ল্যাট বর্ণ বিন্যাস ব্যবহার করতেন। 9 নাম্বার, তিনি চিত্রাঙ্কনে পটচিত্রের মতো উজ্জ্বল রং ব্যবহার করতেন এবং উজ্জ্বল রং ও বলিষ্ঠ রেখার উপস্থিতি দ্বারা তিনি ছবিকে অলঙ্করণ শিল্প রসধর্মী করে তুলতেন। 11 নাম্বার, তার শিল্পকর্মে স্কেচের গতি চঞ্চল ও দর্শনের জীবিত মনে হয়। 12 নাম্বার, বিষয় এবং আকারের নির্দিষ্ট গতি সমতল ভূমির ওপরে তিনি অত্যন্ত সতর্কতার সাথে অলঙ্কিত করেছেন। আচ্ছা, এখানে যেহেতু আমাদের 10 মার্কের পরীক্ষা, তাহলে তার জন্ম, কর্মস্থান, তার শিল্পকর্মের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য এতগুলো দেওয়ার দরকার নাই। এই বৈশিষ্ট্য আপনারা 3টা দিবেন, এখান থেকে 3টা বৈশিষ্ট্য দিবেন, ঠিক আছে? আর যদি পরবর্তীতে আলাদা করে প্রশ্ন আসে যে তার চিত্রকর্মের বৈশিষ্ট্যগুলো লেখো, তাহলে এই পুরাটা দিতে হবে 12 পর্যন্ত। তিনি যে চিত্রাঙ্কনগুলো করেছিলেন তার মধ্যে তেল রং, জল রং এবং রেখাচিত্র ছিল, ঠিক আছে? যেটা জয়নুল আবেদিন তিনি যেহেতু জয়নুল আবেদিনের সময়কার সমসাময়িক শিল্পী, জয়নুল আবেদিনও তেল রং, জল রং এবং রেখাচিত্র ব্যবহার করেছিল। আর আপনাদের বড় প্রশ্ন তো এখানে একটা আছে, জয়নুল আবেদিনের রৈখিক চিত্রের বর্ণনা করো। রেখাচিত্র যেটা হলো রেখার মাধ্যমে আঁকা হয় তাকে হলো রেখাচিত্র বলা হয়। তো এখানেও তার আছে। আমরা এবার তার আগে জল রং সম্পর্কে জানি। এখান থেকে আপনারা প্রত্যেকটা জল রং, তেল রং এবং রেখাচিত্রের একটা করে বর্ণনা দিবেন, সব না, একটা করে দিবেন। এখন এখানে দেওয়া আছে জল রং নবান্ন, এটা বাংলার অগ্রহায়ণ মাসে ধান কাটা হয়। এই যে নবান্ন যেটা একটা চিত্রকর্ম, সেটার যে বিষয়বস্তু এর মধ্যে যে তিনি এঁকেছেন যে বিষয়টা নিয়ে, ধান কাটার সময়, অগ্রহায়ণ মাসে ধান কাটার সময় নবান্নের সূচনা হয়। পুরুষদের পাশাপাশি নারীরাও আনন্দ কর্মযজ্ঞে সামিল হয়েছিল ওই সময়কার, মানে এখনো হয়। যেটা উজ্জ্বল হলুদ রঙের আঁকা নবান্ন ছবিতে, তেমনি দুজন নারী মাঠে কর্মরত, পটচিত্রের মতো ফ্ল্যাট রং ও সাবলীল তীব্র রেখা ব্যবহারের এখানে বিশেষ লক্ষণীয়। শিল্পী কামরুল হাসান সুখী সমৃদ্ধ বাংলার অপরূপ চিত্র এ নবান্ন শীর্ষক চিত্রকর্মটিতে ফুটিয়ে তুলেছেন। এরপর আমরা আসছি নারী ও বৃক্ষ। এই চিত্রটি একজন রমণীর মুখকে এমন ভাবে উপস্থাপন করেছেন যেন চোখের আকৃতি প্রাচ্যের লম্বা ও ক্ষীণ চোখের মতো এবং নাক যথেষ্ট লম্বা আকৃতির। বিশেষ ভঙ্গিমায় অঙ্কিত বাঙালি নারীকে রূপময়ী করে উপস্থাপন করেছেন। চিত্রটিতে আরো দেখা যাচ্ছে নারী ভাবানরত, মাথার উপরে ভাবনারত অবস্থায় মাথার উপর ঘোমটা বাম হাতে ধরে দাঁড়িয়ে আছে এবং তার পাশে পাতা এবং গাছের কিছু ফর্ম রয়েছে। এরপর আসছি আমরা নারী যুগল, দুটো নারীর এখানে চিত্রকর্ম। এটি শিল্পী কামরুল হাসানের একটি কাব্যিক চিত্রকর্ম। ছবিতে দেখা যাচ্ছে চাঁদনি রাতে বাগানে দুজন রমণী দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তাদের পেছনে গাছের আড়াল থেকে বেরিয়ে আসছে আলো এবং একটি উড়ন্ত পাখি। রমণীদের মুখাবে গভীর অনুরাগের বহিঃপ্রকাশ ঘটেছে। চিত্রটির রেখা কিছুটা কিউবিক ধাঁচের। আচ্ছা, এটা হচ্ছে বর্ণনা। এখানে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে চাঁদের আলোতে এবং একটি পাখি উড়ে যাচ্ছে, এটা হচ্ছে বর্ণনার মূল বিষয়। এরপর আমরা আসছি রেখাচিত্র। রেখাচিত্রের মধ্যে রয়েছে একটা হচ্ছে গরু। এই চিত্রটি গরুর আনন্দ
ভাবকে প্রকাশ করা হয়েছে। গরুটিকে নৃত্যরত অবস্থায় দেখানো হয়েছে। গরুটির দুটো পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নৃত্য করছে এবং একটি কালো কালি দিয়ে আঁকা, এই চিত্রটি কালো কালি দিয়ে আঁকা। রেখাচিত্র মূলত ওই সময় কালো কালি দিয়েই আঁকা হতো বেশিরভাগ সময়। এখানে কিন্তু রঙের ব্যবহার করা হতো না। এখানে চিকন ও মোটা রেখা ব্যবহার করা হয়েছে এবং তা লক্ষ্য করা যায়। এরপর আসছি আমরা এইখানে, এই যে এটা মাঝে মাঝে প্রশ্ন আসে, এটা একটা পোস্টার, এটার নাম হচ্ছে জানোয়ার। এইটা হচ্ছে ওই সময়ে যে পাকিস্তানি আন্দোলন হচ্ছিল ওই সময়ে তিনি এই মুখোশটি এঁকেছিলেন। এটা অনেকেই দেখে থাকতে পারেন। এটি একটি পোস্টার অঙ্কন। এই চিত্রটিতে মুজিবনগরের তথ্য ও প্রচার দপ্তর থেকে প্রকাশ পায়। চিত্রে ইয়াহিয়া খানকে বিকৃতভাবে প্রকাশ করা হয়। বিকৃত ভাবে বলতে এখানে একটা মুখোশের মতো মানুষের মুখটা অঙ্কন করা হয়েছিল। এখানে হচ্ছে ইয়াহিয়া খানকেই একটু রাক্ষস টাইপের জানোয়ারের মতো করে আঁকা হয়েছিল এবং এই চিত্রটির নাম ছিল জানোয়ার। এরপর আমরা আসছি রাঁধুনি। চিত্রটিতে একজন নারী রান্না করতে দেখা যাচ্ছে। নারী ফিগারটির সামনে একটি পাতিল রয়েছে। চিত্রটি প্যাস্টেল রঙে দ্বারা আঁকানো এবং চিত্রটিতে রেখাগুলো তীক্ষ্ণ, এছাড়া চিকন ও মোটা রেখার মাধ্যমে চিত্রটি সম্পন্ন করা হয়েছে। এরপর আমরা আসছি এই যে বাংলাদেশের যে পতাকাটা, এখানে আমি হাইলাইট করে এটা দিয়েছি, পতাকার ডিজাইনটা এটা তো পড়িয়েছি, তারপর আবার দিয়ে রেখেছি যাতে মনে থাকে। 1972 সালে কামরুল হাসান তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে শিবনারায়ণ দাস কর্তৃক ডিজাইনকৃত জাতীয় পতাকার বর্তমান রূপ দেন। এই জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। এটা বারবারই প্রশ্ন এসেছে, এজন্য আমি আলাদা করে এখানে দিয়ে রেখেছি এই লাইনটা যেন মনে থাকে। এবং তিনি 1948 থেকে 1960 সাল পর্যন্ত ঢাকা ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। আচ্ছা, এটা তার কর্মজীবন এখানে আলাদা করে দেওয়া আছে, এখানে আবার আমি পড়ছি না। এবং তার মৃত্যুতে যাচ্ছি। তার মৃত্যু 1988 সালে ফেব্রুয়ারি মাসে 2 তারিখে হয়েছিল। জাতীয় কবিতা উৎসবে একটি বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করার সময় আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন শিল্পাচার্য কামরুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। এরপর বিখ্যাত এই শিল্পী কামরুল হাসান ছিলেন হাজারো গুণে গুণান্বিত। তার শিল্পকর্ম এদিকে যেমন ছিল বাস্তববাদী, তেমনি ছিল বিদ্রোহী মুখর। তার চিত্রের বৈশিষ্ট্য অনেকের থেকে আলাদা ছিল। তার চিত্রকলায় এক অনবদ্য সৃষ্টির ভূমিকা পালন করে। ঠিক আছে, এবং তার যদি অবদানের কথা বলা হয় এখানে আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে আবার ছোট প্রশ্ন হিসাবে দেওয়া আছে শুধু যদি অবদান, চিত্রকর্ম এবং তার অবদান যদি বর্ণনা করা হয়। এখানে আর পড়লাম না, বাকিটুকু তো আমরা পড়েছি। এখন আমি আপনাদের ওকে, এটা হচ্ছে কামরুল হাসানের হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? এখন একটু কথা বলেন। জি ম্যাম, শুনে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যে কামরুল হাসানের হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জীবনীটা তো মোটামুটি বুঝতে পেরেছি, তাই না? কি কি লিখতে হবে বলেন তো, কি কি লিখতে হবে এখান থেকে? জন্ম, শিক্ষা জীবন, কর্মজীবন, তার কাজের বৈশিষ্ট্য, পয়েন্টগুলো বলছি। তার হচ্ছে তেল রঙের একটা চিত্রের বর্ণনা, জল রঙের একটা চিত্রের বর্ণনা, রসিক চিত্রের একটা চিত্রের বর্ণনা দিবেন। তারপরে তিনি পতাকার ডিজাইন করেছিলেন এটা লিখবেন। তারপরে মৃত্যু দিয়ে শেষ করে দিবেন। ঠিক আছে, এটাই হচ্ছে তার জীবন, শিল্পী জীবন তুলে ধরো, তার কাজকর্ম নিয়ে সম্পূর্ণটা লিখতে হবে। ম্যাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমরা কি পরীক্ষাতে সব খাতা একসাথে মানে কুরিয়া করব নাকি আলাদা আলাদা? একসাথে করবেন, আলাদা আলাদা কেন করবেন? আচ্ছা ঠিক আছে। একসাথে করবেন।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আপনারা তো সবগুলো সবাই আচ্ছা, প্রশ্ন ম্যাডাম মোটামুটি লিখে নিয়েছেন। জি। কুরিয়ার না করে আমি ইনস্টিটিউটে যদি আমি